চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত রাজকুমারী কি করছেন আপনি? এসব কেন করছেন? দাঁড়ান আপনি, আপনি থামুন, কি করছেন? রাজকুমারী, রাজকুমারী, আপনি নিজেকে সামলান। কি করছেন এসব? কি করব মিহিকা, কি করব? প্রথমবার প্রথমবার কারোর জন্য মনে ভালোবাসা অনুভব করেছি। প্রথমবার মিহিকা, প্রথমবার এমন হলো যা সর্বদা কল্পনা করেছি আমি। কি করে ভুলে যাব বীরকে? আমার মনের সুখ শান্তি কেড়ে নিয়ে আমাকে অসহায় করে দিয়ে চলে গেছে। আর আর তারপর জানতে পারলাম যে ও ও বাবার সব থেকে বড় শত্রু। কেন? কেন? ভগবান আমার সঙ্গে এরকম কেন করলেন? এত বড় অন্যায় কেন মিহিকা? বল মিহিকা, বল কেন? যা হয়েছে সেটা আপনার অতীত ছিল, হয়ে গেছে। ভাগ্যকে দোষ দেবেন না। কে বলতে পারে, হয়তো ভাগ্য যেটা করেছে সেটা ভালোই করেছে। এটা মনে করুন, ও আপনার ভাগ্যে ছিলই না। আমি আমি সবকিছু বুঝতে পারছি। আমি সবকিছু বুঝতে পারছি। কেন ওর মনে আমার বিরুদ্ধে এতটা ঘৃণা, এতটা রাগ? ও নিশ্চয়ই আমার সম্বন্ধে সবকিছু জেনে গেছে। ও সবকিছু জেনে ফেলেছে মিহিকা। কিন্তু কি করে? কি করে? কি করে মিহিকা? কি করে? মিহিকা, কে জানিয়েছে ওকে আমার আসল পরিচয়? কে হতে পারে? কে হতে পারে? বল। ওর ওই আদিবাসী বন্ধুটা। কি কি নাম? কি নাম? নামটা কি যেন ওর? নাম মিহিকা ওর? এতে কি বা যায় আসে? আর কি বা যায় আসে? সবকিছু শেষ হয়ে গেছে। সবকিছু। কত কি না ভেবেছিলাম আমি। আমি তো সারা জীবনের জন্য মিহিকার শাস্তেও রাজি ছিলাম। কত কত সুন্দর ছিল সবকিছু। ভাগ্যের থেকে হয়তো বেশি চেয়ে ফেলেছিলাম, বেশি চেয়ে ফেলেছিলাম। সবকিছু শেষ। এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা অন্যায়, এটা অন্যায় হয়েছে আমার সাথে। এটা অন্যায়, এটা অন্যায়, এটা ভুল। এটা হতে পারে না, এটা অন্যায়, এটা অন্যায়। এসব হতে পারে না আমার সঙ্গে, এটা অন্যায়। কেন? না। কেন?
জানি আচার্য যে এটা অনুচিত, কিন্তু কি করব? আমার মনের এক কোণায় ওর জন্য যে ভালোবাসা রয়েছে সেটা আমাকে আরো আবেগপ্রবণ করছে। একভাবে দেখতে গেলে এতে তোমার কোনো দোষ নেই চন্দ্রগুপ্ত। তোমাকে আমি সব রকমের শিক্ষা দিয়েছি, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে তোমায় আমি কোনো শিক্ষা দিতে পারিনি, বিশেষ করে এরকম সংবেদনশীল ভাবনা চিন্তাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে। কারণ সমস্ত ব্রহ্মাণ্ড আর গণিতের শিক্ষা তো বই থেকে লাভ করা যায়, কিন্তু মনের আসক্তি থেকে তৈরি হওয়া এই উদ্বেগ, একে কেবল নিজের অনুভবের দ্বারাই বুঝতে হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শিশুদের প্রথম 5 বছর নিজের হৃদয়ের টুকরো ভেবে পরিপূর্ণ ভালোবাসা দেওয়া উচিত। তার পরের 5 বছর তাদের কড়া অনুশাসনে রাখা উচিত। আর যখন তারা 16 বছর বয়সে পৌঁছবে তখন তাদের নিজের প্রিয় বন্ধু মনে করা উচিত। তাই আমার মত অনুযায়ী এখন তুমি আমার প্রিয় বন্ধুর মতো চন্দ্রগুপ্ত। আর এখন হৃদয়কে বোঝার জন্য আর তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমি আমার অনুভবের দ্বারা তোমাকে বিভিন্ন রাস্তা দেখাতে পারি। তুমি এই সময় যে কষ্ট অনুভব করছো তা কোনো রকম বিশেষ অনুভূতি নয়, কিন্তু তোমার মনে হচ্ছে যে তোমার হৃদয়ে এক প্রবল ঝড় উঠেছে। এরকম কষ্টের অনুভব হয়তো আজ পর্যন্ত পৃথিবীতে কারুর হয়নি, কিন্তু এটা একটা সাধারণ আকর্ষণ মাত্র, একজন পুরুষের একজন স্ত্রীর প্রতি আকর্ষণ। যদি এই আকর্ষণ আর আকর্ষণের প্রভাবগুলিকে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এর ভয়ঙ্কর পরিণাম হতে পারে। একটা কথা সর্বদা মনে রেখো চন্দ্রগুপ্ত, আত্মিক জ্ঞানের থেকে বড় কোনো আনন্দ নেই, কামনার থেকে বড় কোনো ব্যাধি নেই, আর শারীরিক আকর্ষণের থেকে বড় কোনো শত্রু নেই। আচ্ছা আচার্য, একজন স্ত্রী আর পুরুষের মিলন, এই বিষয়টা কি খুব বাজে? কখনোই না। একজন সাধারণ ব্যক্তির জন্য এটা সামান্য ব্যাপার, কিন্তু যাকে মহান হতে হবে, যে নিজের জন্য একটা মহান লক্ষ্য নির্ধারণ করেছে, তার জন্য এটা ঘাতক হতে পারে, আত্মঘাতী হতে পারে। যার মনে প্রেম, আসক্তি আর আকর্ষণ বাসা বেঁধে রয়েছে, সেই ব্যক্তি নিজের সত্তা আর শক্তিকে নিরপেক্ষভাবে প্রয়োগ করতে অসমর্থ হয়। সে তখন কেবল নিজের ছায়া হয়ে রয়ে যায়। সে সর্বদা অসুরক্ষিত হয়ে পড়ার ভয় কুঁকড়ে থাকে। এসব কোনো কৃষক, কোনো ব্যবসায়ী বা কোনো পদাতিক সৈন্যের জন্য অত্যন্ত সামান্য বিষয়, কিন্তু যে অখণ্ড ভারতের সম্রাট হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে, তার জন্য প্রেম, আসক্তি বা কামনা তার পতনের কারণ হয়ে উঠবে। কখনো কখনো আমি ভাবি আচার্য, যে এই লক্ষ্যকে প্রাপ্ত করবার জন্য যদি এত দামি মূল্য না দিতে হতো, তবে সাধারণ মূল্যের বিনিময়ে যদি এত বড় লক্ষ্য প্রাপ্ত করা যেত
তাহলে যে কেউ অখণ্ড ভারত নির্মাণ করতে পারত। তাহলে না তো কোনো চাণক্যের প্রয়োজন পড়ত, আর না তো কোনো চন্দ্রগুপ্তের। ধননন্দ রাজগৃহের জনতাকে আবার নিজেদের সেনায় অগ্রিম পংক্তির পদাতিক সৈন্যরূপে জোর করে নিজের সেনায় যুক্ত করে কলিঙ্গ বিদ্রোহীদের দমন করতে চায়। Trigda, trigda, trigda. আসলে ওই যে রাজকুমারী দুর্ধরা রাজকুমারী অখণ্ড ভারতের নির্মাণ এমন এক স্বপ্ন যার পথে আত্ম অনুশাসনের বিভিন্ন কাঁটা বেছানো রয়েছে। আর এই পথে সেই হাঁটতে পারে যে নিজের শরীরকে অভ্যাসের দ্বারা বজ্রে পরিণত করেছে। আর এই ধরনের ব্যক্তির জন্য স্ত্রীর প্রতি আকর্ষণ বিধ্বংসী হতে পারে। এই বিশ্বে নিষ্কলঙ্ক পুরুষের মতো সুন্দর আর কিছু নেই। নারীর মতো রহস্যময় জীব আর নেই। নারীর মধ্যে পুরুষের দ্বিগুণ খিদে, 4 গুণ লজ্জা আর 8 গুণ বেশি কামনা থাকে। তুমি যদি এটা মেনেও নাও যে তুমি সব কিছু জেনে ফেলেছ, তা সত্ত্বেও তুমি নারীকে কখনো বুঝতে পারবে না। কিন্তু এই সময় তোমার সামনে একমাত্র এই প্রশ্নই থাকা উচিত যে অখণ্ড ভারতের সম্রাটের লক্ষ্যের অনুরূপ তুমি কি নিজেকে বজ্রের মতো বানাতে পেরেছো? আর কেবল বাইরে থেকেই নয়, ভেতর থেকেও বজ্রের মতো হতে হবে। তুমি তোমার মনের আদেশ অনুযায়ী চলবে না, বরং তোমার মন তোমার আদেশ অনুযায়ী চলবে। যদি এরকম হয় তবে এরকম ব্যক্তিকেই বজ্র স্নায়ুধারী ব্যক্তি বলা হয়। আর এত বড় লক্ষ্যের জন্য এর থেকে কম কিছু প্রত্যাশা করা যেতে পারে না। তো চন্দ্রগুপ্ত, বিগত দিনগুলির অনুভব তোমার মনকে যদি বিচলিত করে থাকে, তবে নিজের মনকে আবার নিয়ন্ত্রণে আনো আর লক্ষ্যের প্রতি নিজের মনোযোগ কেন্দ্রীভূত করো।
এটা সত্যি কথা আচার্য যে আমার মন এখন অশান্ত, কিন্তু আপনার আশীর্বাদের জন্য, অখণ্ড ভারতের জন্য, আপনি থাকাকালীন আমার মায়ের শবের সামনে দাঁড়িয়ে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা আমি কখনো ভুলতে পারবো না। এবং আমার মনে আগামী বিচারগুলো আমি আমার ইচ্ছা শক্তি দিয়ে এই কার্য করতে পারবো আচার্য। তা সে দূরধরাই হোক বা তার সঙ্গে যুক্ত যে কোনো সম্ভাবনা, কিন্তু তবুও আমার মন যদি না মানে, মনকে শাস্তি দেওয়ার ক্ষমতাও রাখি আমি। আপনারই চরণে থেকে এই শিক্ষা আমি নিয়েছি। আমার জন্য আমার মন থেকে বড় আমার গুরু, আর সেটা আপনি আচার্য। এটা তো শুধু আমার মনের ভাবনা, আমায় কষ্ট দিচ্ছে। এটা থেকে বেরোতে আমাকে সাহায্য করুন আচার্য। আমায় সাহায্য করুন আচার্য। তোমার একটি নতুন অভিযানের প্রয়োজন চন্দ্রগুপ্ত। ধননন্দ রাজগৃহের জনতাকে আবার নিজেদের সেনায় অগ্রিম পংক্তির পদাতিক সৈন্যরূপে জোর করে নিজের সেনায় যুক্ত করে কলিঙ্গ বিদ্রোহীদের দমন করতে চায়। রাজগ্রহ হয়তো খুব ছোট, কিন্তু আমাদের নিজেদের একটা রাজ্য ছিল। চন্দুর বাবা ওখানকার প্রধান ছিলেন, কিন্তু একদিন ধননন্দের সৈন্যরা আমাদের রাজ্যের উপর আক্রমণ করলো। এই সোনাকে 3টে সমান ভাগে ভাগ করুন। এখানে আপনি একটা ছোট কিন্তু বিশেষ গুরুকুল তৈরি করবেন, যেখানে আপনার সম্প্রদায়ের সমস্ত বীর, আর ভবিষ্যতে আমরা যে সেনাবাহিনী তৈরি করব তাতে এদেরও যুক্ত করা হবে, যাতে সময় এলে তারা ধননন্দের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে পারে। রাজগ্রহ জনসাধারণকে সেনাবাহিনীতে বলপূর্বক সামনের সারির পদাতিক সৈন্য বানানোর জন্য তৈরি করা হবে, আর আমাদের চাই জনশক্তি। উত্তম। এখনো তোমার মন সম্পূর্ণরূপে বিক্ষিপ্ত হয়নি। এটা ভালো কথা চন্দ্রগুপ্ত। এখনো পর্যন্ত কোনো অভিযানে তোমার মন সম্পূর্ণ বিক্ষিপ্ত হয়নি, আর এই অভিযানের জন্য তোমার সাহসের সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ের দৃঢ়তারও প্রয়োজন পড়বে। ভালো অভ্যাস হবে এটা। নতুন অভিযান আচার্য? হ্যাঁ, পরবর্তী অভিযান। এখন আমাদের কাছে কিছু লোক আর সোনা আছে, আর এই সব লোকেদের সেনা প্রশিক্ষণও শুরু হয়ে গেছে। কিন্তু যদি আমাদের ধননন্দের বিরুদ্ধে যুদ্ধে লড়তে হয়, তাহলে আমাদের সেনাবাহিনীতে আরো লোক প্রয়োজন, আর এই জনশক্তি তখনই তোমার সঙ্গে হবে
যখন তাদের তোমার প্রতি বিশ্বাস জন্মাবে যে তুমি ধননন্দকে যুদ্ধে পরাজিত করতে পারো, আর তার জন্য তোমাকে এদের আশার, এদের ইচ্ছের প্রতীক হয়ে উঠতে হবে। তোমায় এদের নায়ক হতে হবে চন্দ্রগুপ্ত। এই অভিযান কেবল তোমার শারীরিক ক্ষমতার নয়, বরং তোমার ভাবনারও পরীক্ষা নেবে। তাই এখন তোমার মনে যে দ্বন্দ্বই থাকুক, তোমার মনে যে দোটানাই চলুক, তাকে একদিকে রেখে আমাদের একটা দীর্ঘ আর দুর্গম যাত্রায় বেরোতে হবে। যাও, যাত্রার প্রস্তুতি নাও। বিজয় ভাবা। এই যাত্রা তোমাকে তোমার শিকড়ের সঙ্গে, তোমার পারিবারিক ইতিহাসের সঙ্গে তোমাকে সাক্ষাৎ করাবে। এই যাত্রায় তুমি তোমার পূর্বপুরুষদের সেই গ্রামকে চিনবে যেখান থেকে নন্দ বংশ শুরু হয়েছিল, আর যা তোমার পিতারও গ্রাম। ভুল, এসব কিছু ভুল। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। এই জন্যই মহারাজ, এই জন্যই আমি আপনাকে খুঁজছিলাম। এখন আপনি বোঝান রাজকুমারীকে। এটা হতে পারে না, পারে না। এটা কিছুতেই হতে পারে না আমার সাথে। দুর্ধরা, অন্যায়। দরজা খোলো দুর্ধরা। আরে যখন থেকে তুমি এসেছো তখন থেকেই আমি তোমার ঘর থেকে কেবল ভাঙচুরেরই আওয়াজ পাচ্ছি। বলো তো একবার, কি হয়েছে? আরে শোনো, আমি এমন কি করতে পারি যাতে তুমি প্রসন্ন হবে? আরে চাও, যা খুশি চাও। তুমি যা চাইবে তাই দেব। তুমি একবার চেয়ে তো দেখো। দুর্ধরা, আরে একবার বাইরে তো এসো। দুর্ধরা, এইসব তুমি আমায় প্রসন্ন দেখতে চাও তো? প্রসন্ন দেখতে চাও তো তুমি আমায়, বাবা? সবকিছু করবে? বলো বাবা, সবকিছু করবে তো আমার জন্য? নিশ্চয়, অবশ্যই করব। তাহলে তুমি আমার বিয়ে দিয়ে দাও। বিবাহ? কিন্তু হ্যাঁ, দিয়ে দেব। যদি তুমি সেটাই চাও তো অবশ্যই দিয়ে দেব তোমার বিবাহ। কিন্তু কার সঙ্গে? তোমার ভাবনায় কি কেউ আছে? যার সাথে আমার কিচ্ছু যায় আসে না। আরে এটা তো খুবই আনন্দের খবর। তার জন্য তুমি এইসব তেরে কেটে ধা। কিন্তু আমাকে আবশ্যক ব্যবস্থাও তো করতে হবে। হ্যাঁ, আরে অমাত্য, কেউ আছো?
রাজকুমারী। তুই চিন্তা করিস না মিহিকা, আমি একজন শত্রুকে ভালোবেসে অনেক বড় ভুল করেছি। আমি সবকিছু ভুলে যাব, সবকিছু। ওর শেষ স্মৃতিটুকু আমি মুছে ফেলবো। আমার মনে হয় না যে ও কখনো আবার ফিরে আসবে। রাজগ্রহ সীমানা এখান থেকেই শুরু হয়। এই জনপদে ক্ষত্রিয়দের অনেক ছোট ছোট গ্রাম আছে। ক্ষত্রিয়রা মগধের যুদ্ধে লড়াই করাকেই নিজেদের কর্ম আর ধর্ম মনে করা জাতি। এখানে কি হচ্ছে আচার্য? এগুলো চিতা। এখানে দাহ কার্য চলছে। এতগুলো চিতা জ্বলছে? চলুন গিয়ে দেখি আচার্য। যদি তোমার ইচ্ছে হয় এদের কাছ থেকে দেখার, তবে অবশ্যই যাও। এসব এসব কি হচ্ছে আচার্য? আমাদের গরিবের উপর এত অত্যাচার করছে ধননন্দ। ঈশ্বর তোর বিনাশ করুক, ঈশ্বর তোর সব কিছু কেড়ে নিক। হে ভগবান, আমাদের আমার সব থেকে কিছু বেশি কেড়ে অভাগিনী নিল এই মা ধননন্দ। আর কে আছে এই মগধে? ঈশ্বর বিচার করবে। মেয়ের চিতা জ্বালাচ্ছি জীবিত ছেলের সামনে। মা, তুমি কেঁদো না, আমাদের কাছে তো অন্য কোনো উপায়ও নেই। এসব তাদের চিতা যারা এখনো বেঁচে আছেন। এনারা যখন জীবিত, তো এনাদের চিতা জ্বালানো এটা কি করে সম্ভব আচার্য? রাজগ্রহে এরা জীবিত থাকলেও মৃতের সমান। ধননন্দের আদেশে এদের বলপূর্বক মগধের সেনাবাহিনীতে সামনের সারির পদাতিক সৈন্য বানানো হয়। সামনের সারির পদাতিক হলো তারা যারা শত্রুর প্রথম আঘাত সামলানোর জন্য থাকে, অর্থাৎ বাকি সমস্ত সৈনিকদের সুরক্ষার জন্য সবার প্রথমে শত্রুর আক্রমণের মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করা পদাতিক সৈনিক। সেনাবাহিনীতে এদের মরার জন্যই নিয়োগ করা হয়। আর ধননন্দ রাজগ্রহ থেকেই এই পদাতিকদের বেছে নেয়।
কিন্তু রাজগ্রহ থেকে কেন আচার্য? কারণ এখান থেকেই নন্দ বংশ শুরু হয়েছিল। কারণ এই সেই স্থান যেখানে তার বিরুদ্ধে এই ক্ষত্রিয়রা প্রথম বিদ্রোহ করেছিল। তাই এই ক্ষত্রিয়দের শিক্ষা দেওয়ার জন্য নন্দ এদের থেকে এদের মূল ক্ষত্রিয় ধর্মই কেড়ে নিয়েছে। এদের অস্ত্রের দ্বারা লড়বার প্রশিক্ষণ দেওয়া হয় না, কেবল প্রতি যুদ্ধে এই ক্ষত্রিয়দের মরতে বাধ্য করার জন্য সেনাবাহিনীর সামনের সারির পদাতিক হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু কেন আচার্য? এর অনেকগুলি কারণ আছে, কিন্তু কোনো কারণই ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা এই তথ্য যে তোমার পিতা এখানকারই মানুষ। আমার আমার বাবা? হ্যাঁ চন্দ্রগুপ্ত, যে মরতে মরতে তোমার জন্য অনেক অসম্পূর্ণ কাজ রেখে গেছেন, যেগুলো তোমায় পূর্ণ করতে হবে। রাজগ্রহের প্রথম ক্ষত্রিয় বিদ্রোহের সঙ্গে যুক্ত অসম্পূর্ণ কাজ, যা পূর্ণ করার জন্য তোমাকে এনেছি আমি। তোমায় এখানেই সেনাবাহিনী বানিয়ে এদের যুদ্ধশাস্ত্রে শিক্ষিত করে এদেরকে এদের ক্ষত্রিয় ধর্ম আবার ফিরিয়ে দিতে হবে। এখানে কি হয়েছিল আচার্য? আমি সব জানতে চাই। আচার্য, কি হয়েছিল এখানে? এইসব চিতাই? আমার বাবা আমার জন্য কোন কাজটা ছেড়ে গেছে আচার্য? আরে এই ক্ষত্রিয়দের বিদ্রোহের ঘটনা, এইসব এখানে কি হয়েছিল আচার্য? আমাকে বলুন, আপনি বলুন আচার্য। আপনি যার আত্মার শান্তির জন্য তপস্যা করছেন, ওনার আর আপনার মধ্যে কি সম্বন্ধ বলুন? উনি আমার পিতা ছিলেন। মহারাজ, আপনার বংশের গোত্র উচ্চারণ করুন। আমরা নন্দ। আপনি যার শ্রাদ্ধ কর্ম করছেন সেই স্বর্গীয় পিতার নাম বলুন। মগধ নরেশ মহাপদ্মনন্দ।
এটা ছিল সেই সময় যখন এখানকার ক্ষত্রিয়দের বীরত্বের গৌরব কাহিনী চতুর্দিকে খ্যাত ছিল। বহু বছর আগের কথা, ধননন্দের আগে, যখন তার পিতা মহাপদ্মনন্দের রাজ্যাভিষেক হয়েছিল তারও আগে, মগধে শিশুনাগের শাসন চলছিল আর রাজগ্রহ মগধের রাজধানী ছিল। সে সময় আশেপাশের মানুষ এই অঞ্চলকে ক্ষত্রিয়দের শক্তির কেন্দ্র মনে করত। রাজগ্রহের ক্ষত্রিয়দের এই অঞ্চলের শ্রেষ্ঠ যোদ্ধা মনে করা হতো। তাদের বীরত্বের কাহিনী সারা পৃথিবীতে কিংবদন্তি হিসেবে ছড়িয়েছিল। মহারাজ মহানন্দে, মহারাজ মহানন্দে, মহারাজ মহানন্দে। মহানন্দনের সেনাপতি অত্যন্ত বীর, সাহসী আর শক্তিশালী ছিল। সম্রাট মহানন্দন তাকে খুবই পছন্দ করতেন। সাবাস, তোমার জন্য আমার গর্ব হয় সেনাপতি। মহারাজ মহানন্দে, মহারাজ মহানন্দে, মহারাজ মহানন্দে। কথায় বলে যে সে অসুরদের সঙ্গে এবং দেবতাদের সঙ্গেও যুদ্ধ করেছিল। সে সর্বদা একটা কথা বলতো যে দেবতারা আমাদের ঈর্ষা করে, তারা আমাদের ঈর্ষা করে কারণ আমরা নশ্বর, কারণ আমাদের যে কোনো মুহূর্ত আমাদের অন্তিম মুহূর্ত হতে পারে। তাই আমাদের কাছে সবকিছু অলৌকিক, কারণ আমাদের সমাপ্তি নিশ্চিত। কিন্তু দেবতারা চায় না যে আমরা মারা যাই। কারণ আমাদের মৃত্যু তাদের নিজেদের অমরত্বের কথা মনে করায়। তাই বীরেরা এখন অথবা কখনো নয়, তোমাকে যুদ্ধক্ষেত্রে যত সুন্দর দেখায় আর কোথাও তেমন দেখায় না। তোমরা নির্ভীক হয়ে মৃত্যুর পেছনে ছোট, আর এরা তোমাদের বাঁচাতে থাকবেন। মহানন্দন নিজের 60 বছর বয়সে নিজের উত্তরাধিকারী ঘোষণা করার সিদ্ধান্ত নিল, আর তার সঙ্গেই নিজের রাজধানী রাজগ্রহকে পাটলিপুত্রে স্থানান্তরিত করার ঘোষণা করল। পাটলিপুত্র, যা সে সময় সবথেকে বিকশিত শহর ছিল। ইতিহাসবিদরা মনে করেন যখন সে নিজের রাজধানী রাজগ্রহকে পাটলিপুত্রে নিয়ে যাওয়ার কথা বলে, ততক্ষণে নিজের প্রশাসনিক ব্যবস্থাকে সেখানে নিয়ে গেছিল। শিশুনাগ রাজবংশ ক্রমশ সমৃদ্ধি আর ক্ষমতার শীর্ষে উঠছিল। কিন্তু শিশুনাগ দরবারে সবাই সন্তুষ্ট ছিলেন না। মহানন্দনের অসংখ্য সন্তানের মধ্যে একজন সন্তান ছিল যে অসন্তুষ্ট ছিল। সে ছিল ধননন্দের পিতা মহাপদ্মনন্দ। না না, আমাকে মেলো না। তুমি কি করলে?
তোমার আমার ওপর একটু দয়া হয় না? মহাপদ্মনন্দ, মহানন্দনের প্রিয় দাসীর গর্ভে জন্মানো তার অবৈধ সন্তান। যেহেতু মহাপদ্মনন্দের ওপর তার জন্মকে নিয়ে দাসী পুত্রের ছাপ লেগেছিল, তাই সব শিশুনাগ বন্ধুদের কাছে সে সর্বদা হাসি আর উপহাসের পাত্র হয়ে উঠত। তার পিতার বৈধ সন্তানেরা, ওর নিজের ভাইয়েরা তাকে উপহাস করার এবং ব্যঙ্গ করার কোনো সুযোগ ছাড়ত না।